নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার গল্পের আসরে সকলকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, কুশলে আছেন। ভৌতিক কাহিনীর আজকে ষষ্ঠ পর্ব। আজ আমি আপনাদের শোনাচ্ছি সাহিত্যিক সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের কলমে একটি ভৌতিক গল্প, ভূত বাংলো। গল্পটি সকলে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতার ভালোবাসা আমার একান্ত কাম্য। যে সকল শ্রোতা বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সহযোগিতা করছেন, তাদের সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ। আর আমার নতুন শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, গল্প শোনা হলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমায় সহযোগিতা করবেন। শুরু করছি আজকের গল্প, ভূত বাংলো। বৃষ্টির যা গতি ছিল তা যে এক্ষুনি থামবে কেউ ভাবতেও পারেনি। অনেক সময় ভাবনার বাইরেও তো কত কিছু ঘটলো তাই। কিন্তু একটা গুমোট ভাব ছেয়েছিল। স্টেশনের চারপাশে লোকজন প্রায় নেই বললেই চলে। আসলে একে পৌষ মাস, তাতে এমন আচমকা অবাক করা বৃষ্টি সবাইকে নাকানি চোপানি খাইয়ে ছাড়ল। মজা এই হাওয়ার কনকনে ঠান্ডার ভাবটা বেড়ে গেল। গাড়ি অটো কিছুই চোখে পড়ছে না। একটা দোকান আধ খোলা দেখে দূর থেকে গলা ভেজানোর আশায় সবাই গিয়ে উঠল। ছোট্ট দোকান, এতগুলো লোক ধরবে কেন? অমৃত ফুট কাটল। ঠাই নাই, ছোট্ট এ তরি। পবিত্র বলল, পারিস বাপু, হাড় হিম হয়ে যাচ্ছে, তোর কবিতা আসছে। অমৃত হাসল। আসছে, এলে কি করব বল? বিশু অমৃতের পিঠে চাপড় মেরে বলল, বেটা, বলেছিলাম জানুয়ারি মাসে নতুন বছর পড়লে বেরোনো যাবে না। কে কার কথা শোনে? উঠলো ভাই তো কটক যাই। ফুঁসে উঠল অমৃত। এই নকশা করবি না। যখন প্রোগ্রাম হয় তখন তুই তো বলেছিলি চল জামুরিয়ায় ঘুরে আসি। কি বলিসনি? এখন খুব ফটর ফটর করছিস। তোর মুখেই তো প্রথম জামুরিয়ার কথাটা শুনেছিলাম। বিশু গলার মাফলারটা ভালো করে জড়িয়ে নিয়ে গম্ভীরভাবে বলল, বলেছিলাম না? তাহলে তো আর কিচ্ছু করার নেই, পৌঁছেও গেছি। এখন দেখ চা হয় নাকি। পবিত্র বলল, এ কি রে তাজ্জব কাণ্ড! দোকান খোলা আর দোকানি হাওয়া। ভুতুরে কাণ্ড। ভূতে তোদের বিশ্বাস আছে? জিজ্ঞাসা করল বিশু। পবিত্র বলল, ভূত আমার সঙ্গে অনেকদিন আগেই আড়ি করে দিয়েছে। কবে থেকে জানিস? সেবার খেজুর গাছে উঠে গেছো ভূত কানাইকে ধরেছিলাম, ঠিক সেদিন থেকে। কম্পিউটার আর হাই টেকনোলজির যুগের বাসিন্দাদের মুখে ভূতের নাম কীর্তন শুনলে ওরাও আর না হেসে পারবে না রে। একটু থাম দেখি, বাদ দেও সব। এখন ভাব কিভাবে যাওয়া যাবে। এই বলে অমৃত মাথা নিচু করে দেখে খাটের তলায় বসে দোকানদার ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে। বুঝল চা হবে না। গাড়িও নেই কোনো। প্ল্যাটফর্মের পিছন দিকে অন্য সময় জমজমাট থাকে। দেহাতি মেয়েরা সারাদিন খাটাখাটুনির পর বাজারে আসে, কিন্তু আজ তারাও নেই। অবাক করে বৃষ্টি সব তছনছ করে দিয়েছে। গায়ে লংকোটটা চড়াতে চড়াতে বিশু বলল, শোন, হাঁটতে থাকি। এভাবে দাঁড়িয়ে থাকলে তো আর প্রবলেম সলভ হবে না। সবাই পথে পা দিল।
অন্ধকারের গা বেয়ে উঁচু নিচু পথ সমানে চলে গেছে। সবাই হাঁটতে থাকলো। হিম বাতাসের দোলনায় চেপে চাঁদ উকি দিচ্ছে মেঘের আড়ালে। বড় ভালো লাগছে, কিন্তু কাঁপুনিটা যেন হাড়ে বিঁধে যেতে চাইছে। পবিত্র অমৃতর গলাটা জড়িয়ে হাঁটছে। বিশু সামনে। একটু দূরে পথ কুকুর অচেনা আগন্তুক দেখে হিম কাঁপা অদ্ভুত স্বরে ডেকে উঠেই থেমে যাচ্ছে, যেন ডাকার ইচ্ছেও তেমন নেই। সামনের বাঁকে এসে যেন সবার ধরে প্রাণ এলো। একটা ছোট বাসের হেডলাইট জ্বলছে, আর মাংকি ক্যাপ পরা একটা বছর 10-এর ছেলে তারও স্বরে চেঁচাচ্ছে, রানীগঞ্জ, অন্ডাল, জামুরিয়া। কানে যেতে এক দৌড়ে গিয়ে সবাই উঠে বসলো বাসে। তারপরই গিজগিজ করছে ভিড়। তিল ধারণের জায়গাও নেই। আসলে কলিয়ারির নাইট শিফটের লোকেরা বাড়ি ফিরছে। ওরা বুঝলো এটা রুটের বাস নয়, স্টাফ কার। বাস না থাকায় দয়াপরবশ হয়ে প্যাসেঞ্জার তুলে নিয়ে যাচ্ছে। গাড়ি ছাড়ল। ঠান্ডায় স্যাঁতস্যাঁতে পথ বেয়ে গো গো করতে করতে ছুটে চলল বাস। জামুরিয়া এসে যখন পৌঁছলো তখন রাত 11টা। 3 আগন্তুক ছাড়া এই বিশ্বব্রহ্মাণ্ডে কেউ জেগে আছে বলে তো মনে হলো না। চারপাশ শুনশান, ছেঁড়া ছেঁড়া অন্ধকারের ছায়া। চাঁদের পাতলা আলোয় কুয়াশা ভেদ করতে পারছে না। বিশু পূব দিকে মুখ করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, এই অমৃত, এটা কি উত্তর? অমৃত মাফলার জড়ানো মুখটা চাদরের ফাঁক দিয়ে কোনো ক্রমে বার করে বলল, তুই না যা তা, এটা পশ্চিম। আর কোনো কথা নেই। ওই দিকেই হাঁটতে শুরু করলো বিশুকে অনুসরণ করে সবাই মিলে। মিনিট 15 হাঁটার পর এক মস্ত বাংলোর সামনে এসে হাজির। বিশু থেমে ভালো করে দেখে নিয়ে বলল, হ্যাঁ এটাই। সবাই গেট খুলে ভিতরে গিয়ে বারান্দায় দাঁড়াতেই এক বৃদ্ধ ভদ্রলোক একটা হ্যাচাক লাইট হাতে এসে দাঁড়ালো। জিজ্ঞাসা করল, आप लोग कहाँ से आया है? হিন্দিতে ওস্তাদ বিশু এগিয়ে গিয়ে বলল, उदेश जी, हम सब कलकत्ता से आया है। डॉक्टर बाबू का भाई लगता। ভদ্রলোক কপালে হাত ঠেকিয়ে বলে উঠল, जयराम जी की कम से कम एक चिट्ठी तो भेजना चाहिए था बाबू। कहाँ रहेंगे? एकदम गंदा पड़ा है घर, इतना पुराना घर सब। অমৃত তখন বলল, आप खुलिए, আমরা ঠিক रहेगा। মোটা খদ্দরের চাদরে ফাঁক দিয়ে দুটো বিস্মিত চোখের তারা যেন জল জল করে ওদেরকে দেখতে লাগলো। ভাবল, বলে কি এর মধ্যেই থাকবে? উদেশজি চাবি খুলে দিতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে দুটো বড় সাবেকি পাল্লা খুলে গেল। একটা ভ্যাপসা গন্ধ চরকির পাক খেতে লাগলো। বিশু জিজ্ঞাসা করল, खाने का कोई बंदोबस्त है? উদেশজি কপালে হাত ঠেকিয়ে হ্যাচাকটা মেঝেতে রেখে অন্ধকারে মিলিয়ে গেল। ঘরের চারপাশে বড্ড নোংরা। অমৃত একদম কোণের ঘরটার দরজা ঠেলতেই ঈষৎ ফাঁক হলো। তাতে চোখ রেখেই তো অবাক। এত অপরিষ্কারের মধ্যেও এই ঘরটি পরিপাটি করে সাজানো। ধবধবে সাদা চাদর, তাকিয়া, বালিশ, আর এক কোণে একজোড়া ঘুঙুর। এসব দেখে সে তো অবাক। ঘুরে এসে ফিসফিস করে পবিত্রকে বলল, মনে হয় এখানে কেউ রাতে থাকে, বুঝলি? পবিত্র বলল, তোর মাথা খারাপ নাকি? এই অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে? আরে বেটা, ভূত থাকতেও ভয় পাবি তো মানুষ। বেশ কথা হচ্ছিল, ওই সাবজেক্টটা আলোচনা না আনলেই নয়। এই বলে বিশু হ্যাচাক লাইটটা নিয়ে দাঁড়াতে যাবে, হঠাৎ অমৃত এসে হাত চেপে ধরল।
দেখবি চল, কোনার ঘরে বালিশ বিছনা সব পাতা। আমি মিথ্যে বলছি? চল। এই বলে অমৃত বিশুর হাত ধরে টানে। সবাই একসাথে সেই কোণার ঘরের দিকে রওনা হয়। অমৃত দরজা ঠেলা দিতেই দরজাটা ঈষৎ ফাঁক হলো বটে, কিন্তু সে বিছানা, বালিশ, ঘুঙরু কিছুই দেখতে পেল না। বরং একটা ধুমসো বেড়ালের সংসার চোখে পড়ল, যার চোখে আবার আলো জ্বলছিল ঝকমক করে। অমৃত বোকার মতো মুখ করে দাঁড়িয়ে রইল। পবিত্র বলল, খাবার ব্যবস্থা কর বিশু, দেখলি তো গ্যাসে মানুষের কি অবস্থা হয়। বিশু দরজার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। এমন সময় শুনল বিড়বিড় করে অমৃত বলছে, এত ভুল দেখলাম, অসম্ভব। আবার দেখি কিছুই নেই, এ কি করে সম্ভব। সেই সময় উদেশজি 3টে শালপাতা আর একটা ক্যানে করে খিচুড়ি নিয়ে এলো। এই দুর্যোগের রাতে তাই যেন অমৃত মনে হলো। খেতে খেতে পবিত্র বলল, আচ্ছা, এখানে কি রাতে কেউ থাকে? কথাটা শুনে উদেশজির চোখ বড় বড় হয়ে গেল। অবাক হয়ে জিজ্ঞাসা করল, क्यों बाबू, आप लोग कुछ देखा है? অমৃত বলল, हम देखा, बालिश बिछाना घुंगूर ওই कोनार घर में देखा। कोई थकता है क्या? উদেশজি বলল, क्या बोलेगा बाबू, ये जो कुठी है ये बैरन साहब का था। साहब मैनेजर था, उनका जो बीबी था, मतलब मेम साहब, बहुत सुंदर थी। উদেশজিকে থামিয়ে দিয়ে বিশু বলল, अब वहाँ ही रुकिए, रात में नींद नहीं तो बंद हो जाएगा। खामोखा क्यों डर का बात कहता है। তারপর সবার খাওয়া হলো। উদেশজি খাবার সময় বলে গেল, सावधान रहना बाबू, आप सब कलकत्ता के आदमी, आप क्या जाने ये बांग्लो में क्या नहीं होता है। कोई रहता नहीं है, देखा नहीं आसपास ये कितना सुनसान पड़ा है। পবিত্র তখন বলল, ठीक है, कल सुबह में फिर मिलेंगे। কথাটা শুনে হাসতে থাকে উদেশজি। তার চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে লাগছিল। সে ধীর পায়ে যেতে যেতে ঘাড় ঘুরিয়ে বলল, बाबू साहब, सावधान से रहना। পাশের ঘরের খাটিয়ায় 3 জনে শুয়ে পড়ল গায়ে গায়ে। শীতকাল, নিস্তব্ধতা এত গাঢ় যে নাক ডাকার শব্দ তীব্র মনে হতে লাগলো। বিশু নাক ডাকছে, পবিত্র ঘুমে অচৈতন্য। অমৃতরও 2 চোখ ঘুমে ভেঙে আসছে, কিন্তু কিছুতেই ঘুমোতে পারছে না। হঠাৎ কানে গেল ছমছম শব্দ। কেউ যেন নুপুর পায়ে নাচের ভঙ্গিতে হেঁটে বেড়াচ্ছে। অমৃতর কান খাড়া, কারোর ফিসফাস কথা বলা শব্দ কানে এলো। এই হাড়হিম ঠান্ডাতেও ঘাড়ের পিছনে আর কপালের দুপাশে বিজবিজে ঘামে ভরে উঠেছে। হ্যাঁ, সে পরিষ্কার নুপুরের শব্দ শুনতে পাচ্ছে। হাত পা তার একেবারে অসাড়। পাশে পবিত্র বা বিশুকে সে যে হাত বাড়িয়ে ডাকবে সে ক্ষমতাও হারিয়ে ফেলেছে। খুব সাহস সঞ্চয় করে উঠে বসল। তারপর সে তাকায় ওই কোণের ঘরটার দিকে। হঠাৎই দেখল দরজাটা ঈষৎ ফাঁক, ভিতরে গান বাজনা চলছে, কেউ কোথাও নেই, অথচ এক মেম সাহেব নেচেই চলেছে। সে তড়াক করে উঠে বসল। তারপর বিছানা থেকে মেঝেতে এসে দাঁড়ালো। পবিত্রকে মারল এক ঠেলা। পবিত্র ধর্মর করে বিছানায় উঠে বসল। শুনতে পাচ্ছিস? কি নুপুরের শব্দ শুনতে পাচ্ছিস? কই না।
সে কি, আমি পাচ্ছি আর তুই পাচ্ছিস না? সত্যি, সব চুপচাপ। কোথায় নুপুর? তুই কি পাগল হলি নাকি? তোকে নুপুর বাজিয়ে শোনাতে এই ঠান্ডায় অন্ধকারে কে আসবে? ঘুমো অমৃত, ঘুমিয়ে পড়। তোকে নিয়ে হয়েছে জ্বালা। এমটি স্টমাকেও গ্যাস, আবার ফুল স্টমাকেও গ্যাস। আবার পবিত্র শুয়ে নাক ডাকতে শুরু করলো। এবার অমৃত দেখল আওয়াজটা তার মাথার কাছাকাছি এসে যেন এক ছুটে উধাও হয়ে গেল। অমৃত চোখ খুলতেও পারল না ভয়ে। যখন খুলল তখন শব্দটা বারান্দার কোণে। তার মানে যে নুপুর পায়ে ঘুরছে সে এখন ওই কোণে। অমৃত উঠে দাঁড়ায়। তার পা অবশ, গলা শুকিয়ে কাঠ। সে পরিষ্কার দেখল এক মেম সাহেব লম্বা গাউন পরে ওই ঘরের দরজা খুলে ঢুকে গেল। খানিক বাদে এক টাই বাঁধা সাহেব মাথার টুপিটা খুলতে খুলতে ঢুকছে ঘরে। সেই দেখেই অজ্ঞান হয়ে পড়ল অমৃত, একদম বিশুর ঘাড়ে। বিশু লাফিয়ে উঠেই অবাক। তার পাশে ঠকঠক করে কাঁপছে অমৃত। নাকে হাত দিয়ে দেখল না, শ্বাস চলছে। দৌড়ে বারান্দায় গিয়ে উদেশজিকে ডাকতেই সে বেরিয়ে এলো, হাতে গঙ্গা জল আর তুলসী পাতা। এসেই অমৃত চোখে মুখে ছিটিয়ে দিতে সে উঠে বসল। উদেশজি চেঁচিয়ে উঠল, जय राम जी की जय, जय राम जी की जय। ये बाबू बच गया, उनका लाक बहुत अच्छा है, नहीं तो उसके पहले सब मर गया था डर के मारी। বিশু ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 3টে। তারপর বলল, उदेश जी क्या बात है, कुछ तो होगा जरूर। তিনজনে হাঁ করে তাকিয়ে রইল। উদেশজি তাদের যা বলেছিল তার বাংলা তর্জমা এই রকম। এটা ছিল কলিয়ারির ম্যানেজার ব্যারন সাহেবের বাংলো। মেম সাহেবের খুব শখ ছিল নাচ শেখার। সাহেবের সেটা না পছন্দ ছিল। সাহেব মানা করত। যেই সাহেব অফিসে চলে যেত অমনি মেম সাহেব শুরু করত নাচের তালিম। দুর্দান্ত নাচত মেম সাহেব। আশেপাশের সমস্ত লোক অবাক হয়ে দেখত মেম সাহেবের হিন্দুস্তানি নাচ। মেম সাহেবের চোখ আনন্দে ঝলমল করত। সে যে কি খুশি হতো তা বলার আর কিছু ছিল না। ব্যারন সাহেব একদিন দুপুরে হঠাৎ চলে আসায় দেখে মেম সাহেব তার আদেশ উপেক্ষা করে নাচছে। তাকে নাচতে দেখে সাহেব চিৎকার করে বলে, এত স্পর্ধা তোমার? ভারতবর্ষের কোটি কোটি মানুষ আমাদের কথায় চলে, আর তুমি কিনা আমায় উপেক্ষা করছো? মেম সাহেব তখন নাচ থামিয়ে তার সাদা ঝলমলে গাউনটি ছড়িয়ে সাহেবের পায়ের কাছে বসে ক্ষমা ভিক্ষা করল। সাহেবের চোখ তখন আগুনের মতো জ্বলে উঠল। সে কোমর থেকে পিস্তল বার করে এক মুহূর্ত সুযোগ না দিয়ে গুলি করে দিল। মেম সাহেব লুটিয়ে পড়ল মাটিতে। তারপর রাগ শান্ত হতেই সাহেবের অনুশোচনা হলো। তার কান্না পেয়ে গেল। সজল চোখে মেম সাহেবের পায়ের নুপুর খুলে ওই দেয়ালে টানিয়ে দিল, আর মেম সাহেবকে এই বাংলোরই কোণের ঘরের মেঝেতে পুঁতে দিল। অমৃত এই কথা শুনে লাফিয়ে উঠে প্রশ্ন করে, কোন ঘরে? ওই কোনার ঘরে? উদেশজি মাথা নাড়ে। তারপর উদাস চোখে তাকিয়ে প্রশ্ন করে, आप गए थे क्या उधर? उसके बाद ये बैरन साहब का बांग्लो भूत बांग्लो बन गया। कोई नहीं आता है, कोई नहीं ठहरता है। এইবার অমৃত এক চর কষায় বিশুর পিঠে। বলে, বেটা, এত জায়গা থাকতে শেষকালে এনে তুললি ভূত বাংলোয়? বিশু মুখ কুচকে উ হু শব্দ করতে করতে বলে,
আমি কি করে জানবো এটা ভূত বাংলো? আর এই বাংলোতে যে এত কাণ্ড ঘটেছে। তাছাড়া তুই না বলতি ভূত বলে কিচ্ছু নেই, ভূত একটা ইলুশন। পবিত্র বলল, না না, ও ভয় পায়নি, ও ভয় শেয়ার করলো মাত্র। অমৃতা তখন লাজুক মুখে তাকিয়ে থেকে বলল, আমার মনে হয় এটা নিয়ে ভেবেছি বলেই হয়তো এমন হয়েছে, কারণ আমার সঙ্গে ভূতেদের রিলেশন নেই, পবিত্র সঙ্গেও আরি। আমার মনে হয় বিশুর কাছেই এসেছিল, বিশু ঘুমোচ্ছে দেখে আমাকে বিরক্ত করেছে। বিশু তখন হাসতে হাসতে বলল, বেশ তাই, আর ঘুমিয়ে কাজ নেই। ভূত বাংলো এসে ভূত দেখে যে কাণ্ড করলি অমৃত, তোকে নিয়ে আর বেরোনো যাবে না। অমৃত গম্ভীরভাবে বলল, আসলে যারা প্রকৃত ভীতু তারাই সাহসীদের সঙ্গে রাখতে সাহস পায় না, বুঝলি? উদেশজি চায়ের জোগাড় করতে চলে গেল। পূব দিক লাল হতে দেখে বিশু বলল, আমরা 5 দিন নয় 3 দিন থাকবো, আর 2 দিন থাকবো মাইথনে। সাহসী অমৃত এক ঝটকায় উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, এই ভূত বাংলোয় পরপর 3 দিন থাকবি? তুই থাক, আমি আজ রাতেই ফিরতি ট্রেন ধরবো। বিশু তখন বলল, এই যে খুব সাহস দেখাচ্ছিলি। পবিত্র বলল, কম্পিউটার আর টেকনোলজি কিন্তু মনকে এখনো কন্ট্রোল করতে পারেনি, পারলে এই কাণ্ড কিছুতেই হতো না। উদেশজি চা এনে বলল, बाबू साहब, आप लोग मेरा बगल का कोठी में रहिए, कुछ नहीं होगा। এই বলেই উদেশজি চলে গেল। পরদিন ভোরে উদেশজিকে খুঁজতে গিয়ে সবার হাড় হিম। উদেশজির ছোট ছেলে বলল, বহুত দিন পহলেই বাবা মরে গেছে, লেকিন বাংলো কা মায়া ভি ছড়তে পারছে না। বিশু এই কথা শুনে প্রথমে খুব ভয় পেয়ে গেল। সেদিনই ফেরার ট্রেন ধরল। কলকাতায় এসেও কিছুতেই বুঝতে পারেনি ভূত বাংলোয় কি এমন ঘটেছিল যা আজও দুর্ভেদ্য রয়ে গেল। ভূত বাংলো কিন্তু আজও আছে, ভূত আছে কিনা কে জানে। গল্পটি এখানেই শেষ হলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো আমি এইরকমই আর একটি গল্প নিয়ে। ধন্যবাদ।